আসসালামু আলাইকুম। তো শেয়ার বাজার যখন নিম্নমুখী থাকে তখন যেগুলা জেড ক্যাটাগরি শেয়ার, দুর্বল শেয়ার যেগুলা লাফালাফি করে এগুলা কিন্তু একদম ঝরে পড়ে। তো তখন আপনার রাতে ঘুম হয় না। তাহলে আজকে থেকে প্রমিস করেন, আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হয়ে থাকেন, যেখানে আপনার 1 বছর, 5 বছর, 20 বছর রাখার সম্ভাবনা আছে একটা শেয়ার, তাহলে কোম্পানি যাচাই বাছাই করে ভালো কোম্পানিতে আপনি বিনিয়োগ করেন। দাম কমলে টেনশনের কোনো কারণ নাই। আপনি চিন্তা করবেন যেই দিন আপনি শেয়ারটা কিনতেছেন সেই দিন থেকে এটা ম্যাক্সিমাম আরও 30% কমতে পারে, 50%ও কমতে পারে, আপনার কোনো টেনশন নাই। তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে সেই টাকা, যেই টাকা আপনার দরকার নাই, যেটা আপনার ফিউচারের জন্য, আগামী 20 বছর পরের জন্য। যেমন আজকে আপনার সন্তান হইছে, সন্তানের ভার্সিটিতে পড়াবেন, আজ থেকে 15-20 বছর পরে তখন টাকা লাগবে। তো এখন আপনি বিনিয়োগ করে রাখা দিয়েছেন, ঘুমান, কোনো সমস্যা নেই, শুধু লক্ষ্য রাখবেন কোম্পানিটা ঠিক আছে কিনা। তাহলে কি এমন জাদুর ফর্মুলা আছে যার মাধ্যমে মোটামুটি আমরা একটা ধারণা নিতে পারি যে এই কোম্পানিটা ভালো? তাহলে আমরা ধরেন যে আপনি যদি একটা লোকের সাথে 5-10 বছর যদি তার কর্মকাণ্ড দেখেন, তার সাথে চলেন ফিরেন, লাভের হার দেখেন, কি করে, ব্যবসা কিভাবে করতেছে, এগুলা যদি আপনি দেখেন যে না সে ভালো, তাহলে আগামী 10 বছরে সে ভালো করতে পারবে। যদি আর্থিক অবস্থা ভালো থাকে, যদি দেশের অবস্থা ভালো থাকে, তাহলে কি এমন ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। আর কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি বের করা যায় তাহলে তো আরো ভালো। তো চলুন দেখা যাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকাহনের সাথে থাকার জন্য। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম হচ্ছে দেখেন, এই কয়েকটা কিওয়ার্ড আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি যদি বিনিয়োগ করতে চান বা অন্য কারো মাধ্যমে যদি করাইতেও চান, তাকে জিজ্ঞেস করবেন যে এই কোম্পানিটার যে শেয়ার আপনি আমাকে ক্রয় করার জন্য বলতেছেন, তাহলে এই কোম্পানিটা যে শেয়ারটা আপনি আমাকে কেনার জন্য বলতেছেন, এইটার আর ওইটা কত, আর ওই কত 5 থেকে 10 বছরে গড়ে, শুধু 1 বছরের না, যে তার গড়ে গত 5 বছর অথবা 10 বছর সে আর ওই মানে হচ্ছে যে এই টাকাটা ওই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছে, ধরেন টোটাল কোম্পানিটা আপনার, তাহলে সে বাৎসরিক কত টাকা আয় করতে পারছে কোম্পানি, আপনি না, ডিভিডেন্ড আকারে না, কোম্পানি কত আয় করতে পারতেছে। তো আপনি বলবেন যে আমাকে এমন শেয়ারটা আপনি দেন, যদি আপনি নিজে না বুঝেন, যেইটা কমপক্ষে, আমরা যদি বলি কমপক্ষে অ্যাটলিস্ট যে 15% বা 14%, কমপক্ষে 14%, ঊর্ধ্বে আরো বেশি হইতে পারে, 25, 30, 40, 100% হইলে আরো ভালো। তাইলে গড়ে 5 অথবা 10 বছর, কারণ কিছু কোম্পানি হয়তো নতুন, ওই জন্য 10 বছরে পাবেন না, তো এই জন্য গড়ে অ্যাটলিস্ট 5 বছরে সে 14% তার আরোই আছে। এইটা একটা ক্রাইটেরিয়া, আপনি বুঝাই নেবেন বা নিজে বের করবেন। 2 নাম্বার হচ্ছে, সে যদি লোন নিয়ে ব্যবসা করে, নিজের টাকা লোনের টাকা দিয়ে, তাইলে তার ROC একটা শব্দ পাবেন, কমপক্ষে এইটা যাতে আপনার 13% হয়। নর্মালি এগুলো অ্যাভারেজ হচ্ছে 15%, কিন্তু বাংলাদেশে আমরা জানি সুদের হার কম ছিল, 9% ছিল, অর্থনীতি ভালো ছিল না। তো এই জন্য অ্যাটলিস্ট যাতে 13% হয়। এখন যদি সুদের হার বাড়ে এটা 14% হবে। তারপরে স্ট্রং কোম্পানির ক্ষেত্রে আপনি এই দুটা দেখবেন, যে ROE কমপক্ষে 14%, ROC কমপক্ষে 13% বাংলাদেশের প্রেক্ষাপটে। অন্য দেশ হইলে এটা 15%ও কিন্তু হবে। এরপরে ওই কোম্পানি যে ঋণগুলা নিছে, ঋণের পরিমাণ বেশি হইলে কোম্পানি বেশি দিন টিকতে পারে না। যেমন রেনেটা কোম্পানি, যেটা হচ্ছে হঠাৎ করে সুদের হার বেড়ে যাওয়ার কারণে তার উপর চাপ পড়ছে, তার ইপিএস কমে গেছে ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে। এসিআই কোম্পানি এরকম, তার কি করছে, অসংখ্য ঋণ নিতে গিয়ে সে চাপে পড়ে আছে। তাইলে ঋণ আমরা তার মূলধনের বিপরীতে সমপরিমাণই ম্যাক্সিমাম অ্যালাউ করবো, এর বেশি না। আপনারা যদি 1 কোটি টাকা 1 কোটির লোন নেবেন, এর বেশি না। আরেকটা হচ্ছে যে নগদে বিক্রি, আপনি যেমন একটা দোকান করলে আপনি 100 টাকা বিক্রি করলে যদি 50 টাকায় বাজারে পড়ে থাকে, আপনি ব্যবসা করতে পারবেন না। তো এটার জন্য বলি যে অপারেশনাল ক্যাশ ফ্লো, মানে যে আপনি ব্যবসা বিক্রি করে যে টাকাটা আসছে আর আপনি যেই লাভটা বলতেছেন, এটা কমপক্ষে 70% হওয়া দরকার। বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং রুল অনুযায়ী আপনি বিক্রি করার পরে সেটা আপনার লাভের অন্তর্ভুক্ত হয়ে যায়, চাই টাকাটা আসুক বা না আসুক। তো এই জন্য এই সূত্রে দ্বারা আপনি বুঝতে পারেন সে যে 100 টাকা জিনিস বিক্রি করলো, কত টাকা তার ঘরে আসলো। না আসলে আপনি ডিভিডেন্ড পাবেন না, কোম্পানি লোন নিতে হবে, ব্যবসা তার চলবে না। এরপরে যেটা হচ্ছে যে আরেকটা আমরা দেখব, সেটা হচ্ছে অপারেশনাল ক্যাশ ফ্লো। আপনি বিক্রি করে যে টাকাটা আনলেন, পাশাপাশি আপনার ব্যবসাটাকে কন্টিনিউ করতে কত পরিমাণে ক্যাপেক্স খরচ করতে হচ্ছে, মানে ধরেন যে আপনার দোকানটা বজায় রাখতে, আপনার কোম্পানিটা চালাইতে, মেশিনগুলো চেঞ্জ করতে কত টাকা লাগতেছে। তাইলে এই সূত্র দ্বারা আমরা বুঝতে পারবো
যে টাকাটা আপনি বিক্রি করে আয় করতেছেন আর যে টাকাটা আপনার ক্যাফেক্সে খরচ হচ্ছে, উদ্ভূত কত থাকতেছে। তো এখানে দুই হচ্ছে একটা মার্জিন, কমপক্ষে দুই হওয়া ভালো। দুইয়ের বেশি যদি হয় তাহলে সমস্যা। তাহলে ফ্রি ক্যাশ ফ্লোটা আসে কোথা থেকে? আপনি ব্যবসা করে যে টাকা ইনকাম করলেন, এখান থেকে আপনার ব্যবসাটা কন্টিনিউ রাখতে যে টাকাটা খরচ করতেছেন, যে ক্যাপেক্স, নতুন মেশিন করতেছেন, দোকানে ডেকোরেশন করতেছেন, লাইট লাগাচ্ছেন, এইটা হচ্ছে ক্যাপেক্সের খরচ, ব্যবসাকে অ্যাক্টিভ রাখার খরচ। তাইলে যেই টাকা বিক্রি করছেন ব্যবসার মধ্যে বিনিয়োগের টাকাটা বাদ দিলে তাইলে আমরা পাবো ফ্রি ক্যাশ ফ্লো। তাইলে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে হবে যাদের প্রতি বছর ফ্রি ক্যাশ ফ্লো বৃদ্ধি পাচ্ছে। এরপরে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে টপ লাইন, একটা হচ্ছে বটম লাইন। টপ লাইন মানে হচ্ছে আপনি ধরেন প্রতি বছর 1 লাখ টাকা বিক্রি করেন, তাইলে আমরা আশা করব যে আপনি পরবর্তী বছর 1,10,000, 1,20,000, মানে আপনার ব্যবসাটা বাড়বে। তার মানে আপনার টপ লাইনটা হয় বৃদ্ধি পাবে অথবা স্থিতিশীল থাকবে। কিন্তু নেগেটিভে আসলে, যে গত বছর 1 লাখ বিক্রি করছেন এবার 90,000, তাইলে কিন্তু সমস্যা। ওইরকম ব্যবসাটা আমরা যাইতে পারবো না। বটম লাইন মানে হচ্ছে প্রকৃত লাভ। অনেক ক্ষেত্রে যেটা হয়, টপ লাইন আপনার ভালো থাকলেও, বৃদ্ধি হইলেও নানা প্রকার কারণে, ঋণের কারণে, লোনের কারণে আপনার প্রকৃত মুনাফাটা হয় না, যেটাকে আমরা বলি যে বটম লাইন মানে ইপিএস। তো আমরা দেখবো যে ইপিএস বৃদ্ধি পাচ্ছে অথবা স্থিতিশীল আছে, নেগেটিভ থাকলে ওই কোম্পানি আমরা বাদ দিব। এরপরে কোম্পানি ধারাবাহিকভাবে যাতে ডিভিডেন্ড পে করে। তাহলে এই 8টা সূত্র আপনি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করার আগে নিজেকে প্রশ্ন করেন, নিজে বের করেন, নাইলে যারা জানে, যে কোনো ফান্ড ম্যানেজার হোক, যেই হোক, অনলাইনে হোক, ওয়েবসাইটে হোক, এগুলো বের করেন, বের করে আপনি দেখেন যে কোন কোম্পানিটা আছে। তবে এখন যেহেতু অনলাইনে যুগ, বিভিন্ন পেইড সফটওয়্যার আছে, সেখান থেকেও মোটামুটি 90% একটা ধারণা নিতে পারেন। 100% কাউকে বিশ্বাস করা যাবে না, কারণ নানা প্রকার ভুল ভ্রান্তি থাকতে পারে। তো এই জন্য একটা ওয়েবসাইট, যেটা আমরা বলে দিই আমেরিকান ওয়েবসাইট, সেটা হচ্ছে fiscal.ai। তাহলে এই ওয়েবসাইটটাতে আপনি মোবাইল দিয়েও ব্রাউজ করতে পারবেন। এটার মধ্যে আপনি এই যে ডাটাগুলোর কথা আমরা বললাম, এগুলা এন্ট্রি দিয়ে আপনি দেখতে পারেন কয়টা কোম্পানি আছে। তাইলে এখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না। এখানে স্ক্যানার বলে একটা শব্দ আছে, আপনি ওই স্ক্যানারে যাবেন, যাওয়ার পর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, শেয়ার বাজার সিলেক্ট করবেন, যেমন বাংলাদেশ দিয়েছি। এরপরে চলে আসবে আপনার এইখানে আপনি কি কি দিতে চান। যেমন আমরা বললাম অপারেশনাল ক্যাশ ফ্লোটা আমরা 70% লাগবে, তাহলে আমরা এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছি, কত? 70%। বাংলাদেশে এখানে এ এবং বি ক্যাটাগরি মিলে 250টা কোম্পানি আছে, জেড ক্যাটাগরি এখানে আসে না। তাইলে 70% মানে আমরা 1 নম্বর ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে যেই ব্যবসাটা কোম্পানিগুলো করবে, অ্যাটলিস্ট 100 টাকা বিক্রি করলে 70 টাকা যাতে আসে। তাইলে দেখেন যে 250টা কোম্পানির মধ্যে থেকে মোটামুটি অনেক কোম্পানি চলে যাবে। অনেক কোম্পানি গিয়ে মাত্র 139টা কোম্পানি আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি যে কমপক্ষে গড়ে 5 বছরে 14% করে আমাকে কি করতেছে, সে কোম্পানিটা লাভ দিচ্ছে। তাহলে 14% দিয়ে আরেকবার স্ক্যানিং করেন, দেখবেন আরো কোম্পানি কমে যাবে, মাত্র 17টায় চলে আসছে। এখান থেকে 3 বছরের ROC-টা আমরা 13% রাখি, যে নিজের টাকা এবং ঋণের টাকা দিয়ে 13% ব্যবসা করতেছে, দেখি যে আরো কমে যাবে, দেখবেন 12টা হয়ে গেছে। এরপরে ডেট টু ইকুইটি রেশিও আমরা বলছি ম্যাক্সিমাম 1 পর্যন্ত অ্যালাউ করব, এর বেশিগুলো আমরা আপাতত নিব না। তাহলে আমরা এটাতে দিলে আরো কমে যাবে, দেখেন মাত্র 9টা চলে আসছে। এরপরে যেটা হচ্ছে, এখন আমরা বলছি যে আমাদের কি ইপিএস গ্রোথ, রেভিনিউ গ্রোথ, মানে টপ লাইন বটম লাইন যাতে স্থিতিশীল অথবা বৃদ্ধি পায়। তো 1% করে অন্তত বাড়ুক, সর্বনিম্ন যতই ব্যবসা খারাপ থাকুক। তাহলে আমরা ইপিএস বটম লাইনও 1% ধরলাম, রেভিনিউ গ্রোথও 1% ধরলাম, তাহলে আরো কোম্পানি কমে যাবে, দেখেন আরো কোম্পানি কমে যাবে, কিছু করার নাই। তাহলে 60টার মতো মাত্র জাস্ট আমরা কোম্পানি পাইলাম, যেগুলো আমাদের এই বেসিক জিনিসগুলা ফিল আপ করতেছে। এর মধ্যে আরেকটা হচ্ছে যে আমাদের ডিভিডেন্ড, যে দেখি আমরা ডিভিডেন্ডটাও যদি আমরা দেখি যে গত 5 বছরে ডিভিডেন্ডটার ইপিএসটা কার কার বৃদ্ধি পাচ্ছে, জাস্ট আমরা ডিআই বিআইডি ডিভিডেন্ড পার শেয়ার গত 3 বছরে কারা ডিভিডেন্ডটা বেশি দিচ্ছে, জাস্ট এখানে কোনো মানদণ্ড দিলাম না, যেহেতু কোম্পানি মাত্র 60টা আসছে, আর দেখবোটা কি। তাইলে এখানে আমরা পাইলাম স্কয়ার কোম্পানি, মেরিকো, বার্জার, অলিম্পিক, কোহিনুর, রেকেট আর ইবনে সিনা। এখন এইটা পাওয়ার মানে আমরা কিনতে পারবো না, কিন্তু মনে রাখবেন এইটা পাওয়ার মানে এমন না যে আমরা এটা কিনতে পারবো।
এখন আমাদেরকে যেটা কাজটা করতে হবে, আমরা এখন দেখব পি রেশিও। পি রেশিওটা যদি এদের আমরা দেখার চেষ্টা করি, দেখেন যে এখানে আমাদের কোহিনূর 29.8 চলতেছে। বাংলাদেশের শেয়ার বাজারের অ্যাভারেজ পি রেশিও হচ্ছে মাত্র 15। তারপরেও কিছু কোম্পানির ডিমান্ড থাকার কারণে আমরা ম্যাক্সিমাম 25 পর্যন্ত আপনি নিতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে আমরা এটা পি রেশিও দিচ্ছি ম্যাক্সিমাম 25, তাহলে কোহিনূর কোম্পানি অলরেডি আমাদের বাদ পড়ে যাবে, কিছু করার নেই। তাহলে আমরা পাইলাম আর কয়টা, 6টা কোম্পানি। এখন এই 6টা কোম্পানিও আপনি একসাথে গিয়ে কিনতে পারবেন না, দেখতে হবে যে এদের আরেকটা হিডেন যে জিনিসটা, এই যে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু ভাগ ইবিট, মানে আজকে যদি টোটাল স্কোয়ারটা, টোটাল মেরিকো আপনি কিনেন, তাহলে কতদিন লাগবে আপনার ওই টাকাটা ফেরত পাইতে, তার যে বিক্রি। তাইলে এইটা আমরা যদি ইবি ভাগ ইবিটা ম্যাক্সিমাম আমরা বলি যে 15 বছর, এর বেশি আমরা নিব না, ম্যাক্সিমাম 15 বছর। তো 15 বছর দিলে মোটামুটি মনে হয় যে 6টা কোম্পানি থাকবে। তাহলে দেখেন, আপনি যদি এই স্কয়ার, মেরিকো, বার্জার, অলিম্পিক, র্যাকেট এবং ইবনে সিনাতে আগামী 10-15 বছর নিয়মিত কন্টিনিউয়াস যদি বিনিয়োগ করতে পারেন, এইগুলা ব্যবসা করে আপনাকে সারা জীবন দিবে। টাকাটা আপনি একবার কিন্তু দিলেন, শেয়ারটা একবার কিনলেন। তো এই জন্য আমরা বলি যে ভালো কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি কখনোই কখনোই লসে যাবেন না। তাহলে এই মোটামুটি এ এবং বি ক্যাটাগরির 250টা থেকে মাত্র 6টা কোম্পানি আমরা পাইলাম। এখন এই 6টার মধ্য থেকে কোন কোম্পানিতে বেশি ইনভেস্ট করবেন? তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা এর কর্মক্ষমতার উপর নির্ভর করে বলতে পারি যে ম্যাক্সিমাম বিনিয়োগ থাকবে আপনার মেরিকোতে, তারপরে থাকবে আপনার র্যাকেট, তারপরে থাকবে বার্জার, তারপরে ইবনে সিনা, তারপরে অলিম্পিক, তারপরে স্কয়ার। কারণটা যেটা হচ্ছে যে স্কয়ার কোম্পানিটা তার গত 5 বছর আগে তার মানুষ যে টাকা বিনিয়োগ করেছে বাজার মূল্য আজকে কিন্তু একই রকম। তো এই জন্য মানুষ নিরুৎসাহিত হয়। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, 6টা যেহেতু কোম্পানি, মোটামুটি আপনি একটা ভাগ করে নেবেন যে কোনোটাতে 20%, কোনোটাতে 15%, কোনোটাতে 14%, কোনোটাতে 12% করে 100% টাকা প্রতি মাসে আপনি এসআইপি আকারে বিনিয়োগ করবেন। আর যখন আপনি দেখবেন যে যেই কোম্পানিটা হঠাৎ করে দামটা কমে গেল এই 6টা কোম্পানির মধ্যে, তখন ওই মাসে টোটাল ওই শেয়ারটাই কিনেন, অন্যগুলো কেনার দরকার নাই। এই সিম্পল থিওরি যদিও আপনি শেয়ার বাজারে লাগাইতে পারেন, আগামী 10 বছর বা 15 বছর যে টাকাটা আপনার দরকার নাই, ধরেন যে প্রতি মাসে আপনি ডিপিএস করতেন 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে শুরু করেন, 10,000 টাকা 10,000 দিয়ে শুরু করেন। কিন্তু আপনি ওই যে আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনার 2 মাস পরে লাগবে, এই 2 মাসের জন্য শেয়ার বাজারে নিলে দেখবেন যে আপনার রাতে ঘুম আসবে না। এরকম যুদ্ধ বিগ্রহ লাগলে, যেমন আজকে কমে গেল 200 পয়েন্ট, কিন্তু আপনার শেয়ার কিন্তু কমে নাই। তো এই জন্য মনে রাখবেন, দাম কমলেও শেয়ার কমে না। আপনি কোম্পানি ক্রয় করতেছেন, শেয়ার বাজারে সাময়িক উত্থান পতন এটা থাকবেই। আসসালামু আলাইকুম। আর যারা আমাদের রেকর্ডের ভিডিও নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন।